আজকে আমি একদম কম খরচে চলে আসছি সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে। বিনা খরচে যেখানে পায়ে হেঁটে ঘুরে নেওয়া সম্ভব সুন্দরবনের এই ম্যানগ্রোভের জঙ্গল। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের এক শান্ত সুন্দর গ্রাম কৈখালীতে, যেখানে রয়েছে চারিদিকে সবুজ সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল, নদীর হাওয়া আর প্রকৃতির নির্জন শান্তি। সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে ছোট নৌকায় চেপে সুন্দরবনের বেশ কিছুটা অংশ ঘুরে দেখা যায়। ম্যানগ্রোভের বন, নদী আর প্রকৃতির আসল রূপ একদম কাছ থেকে স্পর্শ করা যায়। চাইলে সুন্দরবনের মাতলা নদীর তীরে রামকৃষ্ণ আশ্রম থেকেই পুরো এলাকাটা ঘুরে নিতে পারবেন একদম বাজেটের মধ্যে। যারা কম খরচে একটা শান্তির পরিবেশ খুঁজছেন এবং প্রকৃতির কোলে সময় কাটাতে চাইছেন, তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। এই ট্রিপে কত খরচ হতে চলেছে, কিভাবে গেলাম, থাকার আস্তানা থেকে খানাপিনা সবকিছু শেয়ার করব। চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলি কলকাতার শহরতলি ছেড়ে সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালী। আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এখন ঘড়ি কাটায় রাত্রি 2:30। আজকে চললাম আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জংশন ছেড়ে কলকাতার সামনে কৈখালীতে, সেটাও আবার একদিনের ট্রিপে। এর আগে গিয়েছিলাম অনেক লং ট্রিপে, তো আজকে অনেকদিন পরে ভাবলাম যে একটা একদিনের ছোট্ট ট্রিপ করা যাক। রাতের সময় পাঁশকুড়া জংশন পুরো ফাঁকা, এখানে থাকার মধ্যে রয়েছে এখন আমি আর তার সাথে বেশ কিছু সবজি বিক্রেতা। পাশে দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে পাঁশকুড়া থেকে হাওড়াগামী লোকাল। পাঁশকুড়া থেকে এই ট্রেনে ছাড়ার সময় রাত্রি 2:55 এবং হাওড়াতে পৌঁছানোর সময় ভোর 4:45। কৈখালী ভ্রমণের জন্য আমাকে সবার প্রথমে পৌঁছতে হবে হাওড়া জংশন হয়ে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। এখন রাত জাগা এবং ট্রেন জার্নি করা শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় হয়ে গেছে, যার নাম দিয়েছি ট্রাভেল ব্লগ। রাত্রে এই ট্রেনের সাথে একটা সম্পর্কও তৈরি হয়েছে, যেমনটা নদীর সাথে সমুদ্রের হয়। প্রতিবারের মতো এবারও 23টা স্টেশন পার করে রাত্রি শেষে 15 মিনিট লেটে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের 1 নম্বর ব্যস্ততম স্টেশন হাওড়া জংশনে। এখন ঘড়ি কাটায় ভোর 5টা। এইটা হচ্ছে হাওড়া জংশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। এবার এখান থেকে আমাকে স্টেশনের বাইরে বেরোতে হবে এবং তারপর বাইরে বেরিয়েই দৌড় প্রতিযোগিতায় হাওড়া ব্রিজের সামনে গিয়ে হাজিরা দেওয়া। ভোরবেলার সময় থেকে হাওড়া স্টেশনের বাইরে মানে ব্রিজের সামনে থেকে গাদা বাস রয়েছে শিয়ালদাতে যাওয়ার জন্য। এখান থেকে শিয়ালদা যাওয়ার জন্য 15 টাকা করে ভাড়া নেয়। চলুন বাসের মধ্যে উঠে পড়া যাক। এখন ঘড়ি কাটায় মাত্র 5:44। এখন আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। রাতের সময় মানেই শিয়ালদার ফলের বাজার, যেখানে গাদা গাদা মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। ভোরবেলার সময় শিয়ালদা স্টেশনে আসলে একটা জিনিস কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হয়, সেটা হচ্ছে মোবাইল এবং পার্স। কারণ যত ভিড় তত বেশি চোরের উৎপাত। ইদানিং শিয়ালদা স্টেশনে মারাত্মক পরিমাণে কিন্তু চুরি রেকর্ড হচ্ছে। তো আমরা আজকে যে ট্রেনে করে আজকে আমরা জার্নি করব সেটা হচ্ছে সকাল 7:14 নামখানা লোকাল। যেই লোকাল মৌসুমী কিংবা বকখালি যাওয়ার জন্য সব থেকে ফেমাস, আপনারা সবাই জানেন। সকালের সময় থেকে পরপর দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে আছে 5:55। ওই ট্রেনটা জাস্ট আমরা এসে পৌঁছেছি, সঙ্গে সঙ্গে মিস করলাম। এর যে পরবর্তী ট্রেন রয়েছে সেটা একদম 1 ঘন্টা 14 মিনিটের মাথায় 7:14। আর যে পরিমাণে ঠান্ডার মধ্যে দিয়ে আজকে আসছি না রাতের সময়, শিয়ালদাতে আসার পরে এখানে ঠান্ডা সেরকম বুঝতে পারছি না। এখন ঘড়ি কাটায় সকাল 6:50, আর মাত্র হাতে 24 মিনিটের মতো সময় বাকি রয়েছে ট্রেন ছাড়তে। টিকিট কেটে নিয়েছি স্টেশনের বাইরে দাঁড়িয়েই মোবাইলে ইউটিএস অ্যাপ থেকে। মাত্র 15 টাকা টিকিটের মূল্য পড়েছে একজনের। আর শিয়ালদা থেকে আপনারা জয়নগর সার্চ করবেন না, জয়নগর সার্চ করলে কিন্তু অন্য জয়নগর দেখিয়ে দেবে। আপনাদের সার্চ করতে হবে জয়নগর মাজিলপুর, শিয়ালদা টু জয়নগর মাজিলপুর, দেখবেন মাত্র 15 টাকা ভাড়া দেখাচ্ছে। শিয়ালদহ স্টেশনে ট্রেন লাইনের 4টে বিভাগ রয়েছে। আজকের নামখানা লোকাল ছাড়ার বিভাগ হচ্ছে শিয়ালদহর সাউথ লাইন। স্টেশনে প্রবেশ করেই একদম ডান দিকে মুখ করে হাঁটলেই দেখতে পাবেন, এবং তার সাথে প্ল্যাটফর্মের লাইনের শুরুতেই ট্রেনের শিডিউল বোর্ডে ট্রেনের নাম এবং ট্রেন নাম্বার। আজকে আমরা এই যে ট্রেনে করে জার্নি করছি, এই শিয়ালদা টু নামখানা লোকাল, এই লোকালটা আজকে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। অন্যান্য দিন 16তে, 17তে, 18তে দিয়ে থাকে। আজকে 15তে দিয়েছে, মানে এই না যে প্রত্যেকবার 15তেই দেবে। যখন এখানে আসবেন এখানে শুনে নেবেন, অ্যানাউন্স করছে ঘন ঘন। আমরা এখন ট্রেনের একদম শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি, মানে ট্রেনের প্রথম ভাগে। ওইদিকে সিট খালি থাকতে পারে, আর মিডিলের দিকে এবং প্রথম ভাগে সমস্ত সিট ফুল হয়ে গেছে। সপ্তাহের শনি রবিবার এই ট্রেনে ভালো পরিমাণেই ভিড় হয় এবং বাকি দিনগুলোতে একটু কম। কিন্তু শিয়ালদহ থেকে বসা নিয়ে কোনো সমস্যাই হয় না। কিন্তু শিয়ালদহের পরের স্টেশন পার্ক সার্কাস এবং বালিগঞ্জ থেকে
বেশ ভালো পরিমাণে মানুষজনের ভিড় এই ট্রেনের মধ্যে হয়। শিয়ালদহ থেকে জয়নগর মাঝিরপুরের দূরত্ব মাত্র 49 কিলোমিটারের মতো। পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 14 মিনিট। এই ফাঁকে এই ট্রেনের টোটাল হল্টের সংখ্যা 20টা জয়নগর পর্যন্ত এবং লক্ষ্মীকান্তপুর স্টেশনের 2টো স্টেশন আগে। এছাড়া বাসে যেতে চাইলে কলকাতা ধর্মতলা কিংবা গড়িয়া থেকে সরাসরি বাস মেলে জয়নগর পর্যন্ত, কিন্তু তাতে সময় লাগে অনেকটাই বেশি এবং খরচটাও বেশি হয়। সব থেকে সেফ অপশন হলো মাত্র 15 টাকায় এই ট্রেন জার্নি। এখন ঘড়ি কাটায় 8টা বেজে 45 মিনিট। প্রায় 1.5 ঘন্টার মাথায় আমরা নেমে পড়লাম জয়নগর মাজিলপুর স্টেশনে। আমাদেরকে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু ট্রেনের সামনে উঠেছিলাম তো একদম প্রথম ভাগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এখন আমরা চলে আসছি আবার একদম শেষ ভাগের দিকে। তো যাই হোক, এখানে তো আমি প্রথমবার আসছি, সেই জন্য আমি জানি না যে কোন জায়গা দিয়ে যেতে হয়। এখানে কিছু স্থানীয় মানুষ আছে যারা মানে এখানে লোকাল, তো তাদেরকে জিজ্ঞেস করলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে এক্সিটের বাইরে ওখান থেকে নাকি টোটো অটো অনেক রকম গাড়ি পাওয়া যায় যাওয়ার জন্য। 1 নম্বর দিয়ে আমাদের এখন বেরোতে হবে বাইরে। এই জয়নগরকে অনেকে বলে মোয়া গ্রাম। 1 নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়ে বাইরে বেরোলেই তার প্রমাণ মেলে রাস্তার উভয় সাইডেই। এখানে প্রচুর মোয়া এবং মিষ্টান্নের দোকান রয়েছে, যেখানে মোয়া তৈরি এবং মোয়া বিক্রি হতে দেখতে পাওয়া যায়। জয়নগর পুরো পশ্চিমবঙ্গের মধ্যে মোয়া তৈরির জন্য বিখ্যাত, এটা কম বেশি এখন বাচ্চা থেকে বয়স্করা সবাই প্রায় জানেন। এই রাস্তা দিয়ে 2 মিনিটের মতো পায়ে হেঁটে এগোলেই বাম পাশে টার্নিং নিয়েই রয়েছে একটা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, যেখান থেকে ব্রেক জার্নি করে আমাদের পৌঁছতে হবে কৈখালিতে। তবে এখান থেকে সরাসরি কৈখালি যাওয়ার জন্য শেয়ারিং অপশন নেই বললেই চলে, তবে রিজার্ভ করলে অনায়াসেই যাওয়া যায়। এখান থেকে রিজার্ভের খরচ 600 টাকা, পুরো অটোর খরচ। কারণ এই জায়গা থেকে কৈখালির দূরত্ব প্রায় 33 কিলোমিটার, কিন্তু আমরা যাচ্ছি শেয়ারিংয়ে। কম খরচে শেয়ারিংয়ে যেতে হলে প্রথমে চলে যেতে হবে এখান থেকে নিমপিট বাজারে। এই স্টেশন থেকে নিমপিট পর্যন্ত পৌঁছতে শেয়ারিংয়ে একজনের খরচ পড়ে মাত্র 15 টাকা। জয়নগর স্টেশন থেকে নিমপিটের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো। পৌঁছতে সময় লেগে যেতে পারে 12 মিনিট থেকে 15 মিনিটের কাছাকাছি। এখন আমরা এসে নামলাম, এইটা হচ্ছে নিমপিট বাজার। এখানে দেখবেন একটা তেমথানি রাস্তা আছে। এই জায়গায় নামিয়ে দেবে আপনাদেরকে টোটো কিংবা অটো যাতে আসুন না কেন। এখান পর্যন্ত আসতে 15 টাকা খরচ হলো আমাদের। আর এখানে আস্তে আস্তে মানে প্রচুর মোয়ার দোকান দেখেছি। মানে যেহেতু জয়নগর মোয়ার জন্য বিখ্যাত, এখানে মোয়া তৈরির অজস্র দোকান রয়েছে। এখানে কিছু ফলের দোকান আছে, তার সাথে সামনে এখানে রয়েছে একটা আশ্রম। যে জায়গায় আমাদের নামিয়েছে ওখান থেকে 30-40 পা হেঁটে আসলে এই জায়গায় ডান দিকে দেখতে পাবেন এখানে রয়েছে রামকৃষ্ণ আশ্রমের একটা স্কুল। খুবই একটা সুন্দর জায়গা। পাশে এখানে একটা পুকুর রয়েছে এবং অপোজিটে এখানেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম, যেটা হচ্ছে নিমপিটের আশ্রম বলা হয়। এই যে দেখছেন এখানে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। এইটা হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে প্রবেশ করে গেলে ভেতরের পরিবেশটা কিছুটা এই ধরনের। খুবই একটা সুন্দর পরিবেশ দেখছেন। এখানে কিছু পাম গাছ রয়েছে আর তার সাথে সামনে দেখুন আশ্রমের মন্দির। এই জায়গাটা সত্যি বলছি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিপাশের এখানে যে প্রকৃতি, একটা শান্ত পরিবেশ, এখানে ভেতরে আসার পরে মনকে একদম শান্ত করে দিয়েছে। আর তার সাথে এখানে পাশে রয়েছে এত রকমের মানে ফুলের বাগান। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল দেখতে পাচ্ছি এখনের সময়। এখানে গাঁদা থেকে ডালিয়া ফুল থেকে শুরু করে এখানে বেশ কিছু ফুল আছে, এগুলোর নাম আমি জানি না। তো বিভিন্ন কালার কম্বিনেশনের ফুল দেখতে পাবেন এখানে। এন্ট্রি গেট দিয়ে রামকৃষ্ণ মন্দিরের সামনেটায় চলে আসলাম আমরা। এই জায়গাটা এত সুন্দর, চারিদিকের পরিবেশ, এত ফুল, মানে বাইরে থেকে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম ওগুলো তো কিছুই না। এখানে দেখুন এগুলোকে আমরা হচ্ছে মুরগি ফুল বলি, মানে আমাদের গ্রাম্য ভাষায়। তো এর একটা অন্য নাম রয়েছে। পাশে এখানে বেল গাছ রয়েছে, কাগজ ফুলের গাছ রয়েছে, তার সাথে কত ফুলের বাগান দেখুন এখানে। মানে চারপাশটা এখানে খুবই সুন্দর, নিরিবিলি এবং শান্ত। রোড থেকে আমরা অল্প কিছুটা ভেতরে প্রবেশ করেছি। এই জায়গাতে বুঝতেই পারা যাচ্ছে না যে শহরের কোলাহল কী জিনিস। বাম পাশে এটাই হচ্ছে রামকৃষ্ণ মন্দির। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে দেখেই বুঝতে পারছি। তো ভেতরে আমরা যাব, দর্শন করব, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না খুব সম্ভব। আর ভেতরে ক্যামেরা করা উচিত না। আর এই জায়গাতে এন্ট্রি করতে গেলে এখানে জুতো খুলে এন্ট্রি করতে হয়। জুতো রাখার জন্য দেখুন সুন্দর এরকম একটা জায়গা করে দেওয়া হয়েছে। আর তার সাথে এই জায়গাটা দেখুন কত সুন্দর। আর এই জায়গাতে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, মানে এখানে প্রসাদ দেওয়া হয়। যেমন আমরা বেলুড় মঠে কিংবা অন্যান্য যে রামকৃষ্ণ মিশনগুলোতে যাই যেমনটা আমরা দেখি, সেই সেম জিনিসটা এখানেও দেওয়া হয়। কিন্তু তার জন্য একটা কুপনের ব্যবস্থা রয়েছে, আগে থেকে টিকিট কাটতে হয় এখানে। আর বাম দিকে এই যে বিল্ডিংটা দেখছেন এইটাই হচ্ছে এখানে প্রসাদ হল। এখানে প্রসাদ খাওয়ানো হয়, 10 টাকা করে নেওয়া হয় মাত্র টিকিটের মূল্য। তবে এখানে আসলে আপনারা যে যতটা খুশি ডোনেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু শেয়ারিংয়ে যাচ্ছি সেই জন্য এরকম ব্রেক জার্নি করতে হবে, কিচ্ছু করার নেই। এখান থেকে দেখছি আমরা এখন একটা টোটো কিংবা অটো করে চলে যাবো জামতলা পর্যন্ত, তারপর ওখান থেকে যাবো কৈখালি। নিমপিটের যে জায়গাতে আমরা নেমেছিলাম ঠিক সেই জায়গা থেকে টোটো কিংবা অটো খুব ইজিলি পাওয়া যায় একদম জামতলাতে যাওয়ার জন্য।
এই জামতলার দূরত্ব জয়নগর স্টেশন থেকে টোটাল 20 কিলোমিটারের কাছাকাছি। শেয়ারিংয়ে একজনের ভাড়া 40 টাকা খরচ হয় নিমপেট থেকে জামতলায় পৌঁছতে। এই ফাঁকে এই রাস্তায় পড়বে এখানকার বেশ কিছু গ্রামের সুন্দর চিত্র এবং গ্রাম্য কালচার। কিন্তু গ্রাম্য হলেও জামতলা ভীষণ একটা পপুলার জায়গা, যেখানে বৃহৎ বড় একটা মার্কেট রয়েছে। কৈখালীতে ঘুরতে আসার দিনটা যদি জামতলার হাটবার হয় তাহলে কিন্তু প্রচণ্ড জ্যাম লাগে এবং জ্যামে পড়ে এই মার্কেট পার করতে বেশ কিছুক্ষণ সময়ও লাগতে পারে। এখন আমি চলে যাচ্ছি জামতলা বাজারে। এই জায়গাতে এত পরিমাণে ভিড় আর এত শোরগোল না, এখানে কান পাতা যাচ্ছে না। এখান পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে মাত্র 40 টাকা করে। আর এই জায়গাতে আসার পর দেখবেন এইদিকে একটা রাস্তা চলে গেছে, মানে আমরা আসছি এই দিক থেকে, এইদিকে একটা রাস্তা গেছে, কিন্তু এই দিকে যাবেন না, এই দিক থেকে সোজা রাস্তা চলে গেছে একদম সামনের দিকে। সামনের দিকে অল্প কিছু দূর যাওয়ার পর ওখানে রয়েছে একটা পুল। ওই জায়গাতে গিয়ে বললো আমাদের ওখান থেকে টোটো কিংবা অটো ধরতে হবে একদম কৈখালীতে যাওয়ার জন্য। এই জমজমাট মার্কেটের ভিড় ঠেলে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকের অল্প রাস্তায় গিয়ে পড়বে একটা অটো স্ট্যান্ড, যেখান থেকে কৈখালী যাওয়ার জন্য সহজেই গাড়ি পাওয়া যায়। আপনারা যদি গুগল ম্যাপে কখনো সার্চ করেন তাহলে দেখবেন এই জামতলা এবং কৈখালী দুটোই পড়ছে দক্ষিণ 24 পরগনার আন্ডারে। তো সুন্দরবন যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ক্যানিং হয়ে যায় আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর কৈখালীর পাশে ওখানে রয়েছে একটা নদী, যেটা হচ্ছে মাতলা রিভার, যেটা আমরা ক্যানিং ব্রিজ যখন পার করি তখন আমরা দেখতে পাই। তো ওই নদীটা পার করে আমরা যদি ওই পারে চলে যাই, ওই পারে রয়েছে ঝড়খালি। জামতলার এই জায়গা থেকে আমরা হচ্ছে যে একটা অটো করে নিয়েছি, মানে অটোতে যাচ্ছি এখান থেকে শেয়ারিং অটোতে। এখান থেকে 25 টাকা করে নেয়, একদম কৈখালীতে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। জামতলা থেকে কৈখালীর দূরত্ব হচ্ছে যে 13 কিলোমিটার। আর এই জায়গা থেকে জয়নগরের দূরত্ব, মানে যেখান থেকে আমরা আসছি সেইটা হচ্ছে যে দেখলাম 20 কিলোমিটার লেখা আছে ওখানে। আর এই জায়গা থেকে ক্যানিংও যাওয়া যায়, ক্যানিংয়ের দূরত্ব এখান থেকে 44 কিলোমিটারের মতো। এখন আমরা চলে যাচ্ছি এখন কৈখালীতে। যেতে মোটামুটি সময় লেগে যেতে পারে ওই 20 থেকে 25 মিনিট, যেহেতু রাস্তা খারাপ আর তার সাথে এখানে যেহেতু একটু ট্রাফিকের জ্যাম রয়েছে। জামতলা থেকে কৈখালীর রাস্তাটা খুব যে ভালো তেমনটা কিন্তু নয়, কিন্তু এখানে গ্রাম্য পরিবেশ সেটা বিভৎস সুন্দর। এখানে শুধু সুন্দর গ্রাম্য কালচার নয়, চারিদিকে রয়েছে মাঠঘাট, চাষবাস, কাঁচা পাকা রাস্তা ইত্যাদি। যেমনটা ঠিক একটা সুন্দর গ্রামে হওয়া উচিত সেই জিনিসটাই এখানে দেখতে পাওয়া যায়। এখনের দিনে পুরনো সময়ের মতো একটা ভালো গ্রাম প্রায় দেখাই যায় না, কিন্তু সুন্দরবনের সাইডে এখনও এমন বেশ কিছু গ্রাম রয়েছে যেসব জায়গায় উন্নতির ছাপ একদমই পড়েনি। সেই পুরনো মাটির বাড়ি, মাটির রাস্তাঘাট, বর্ষার কাদামাখা রাস্তা, তালপাতার ছাউনি ইত্যাদি এখনও দেখতে পাওয়া যায়। তবে এই জায়গা ঠিক তেমন নয়। এখানের আশেপাশের গ্রামের খবর জানি না, কিন্তু পর্যটনের এই মেন রাস্তা একদম কৈখালী পর্যন্ত বেশ অনেকটাই আধুনিক। এখন ঘড়ি কাটায় বাজে 11টা বেজে 14 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম কৈখালীতে। সামনেই রয়েছে মাতলা রিভার, ঠিক এই জায়গাটায় সামনে সোজা রাস্তায়। আর এই জায়গা না বেশ কিছু খাবারের দোকান আছে লাইন ধরে, এই দিকটাতে বেশি আছে, এখানে হচ্ছে একটা রয়েছে। আর এই জায়গা থেকে একদম স্টেশনের দূরত্ব, মানে জয়নগর স্টেশনের 33 কিলোমিটার। পরিষ্কার করে এখানে লেখাই রয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমি যে জিনিসটা এখানে এসে ফেস করলাম, সব থেকে ভালো আপনারা যদি 4 জন কিংবা 5 জন যদি আসেন না, সোজা একদম 500 টাকা থেকে 600 টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করে নিন, তাতে সময় অনেকটা বেঁচে যাবে। আমাদের যে সময়টা লেগেছে না, এই যে ব্রেক জার্নি করে আসছি, এই সময়টা লাগবে না। তো এখানে এখন কিন্তু অনেক মানুষজনই কিন্তু আসছে এখন এই সময়। এই যে দেখতে পাচ্ছেন এইরকম টোটোতে করে, তারপর বেশ কিছু প্রাইভেট গাড়ি আছে, কলকাতার গাড়ি যেগুলো দেখছি, তো সেই সব গাড়িগুলো এখানে আসছে। আর সুন্দরবনেতে এর আগে আমরা অনেকবার ঘুরতে গেছি, প্রায় 3বারের মতো সুন্দরবন আমি ঘুরেছি, কিন্তু প্রত্যেকবার হচ্ছে ক্যানিং স্টেশন হয়ে। তো এইবার ভাবলাম একটু অন্যরকমভাবে, একটু শেয়ারিংয়ে কম খরচে যদি সুন্দরবনের কিছুটা পার্ট যদি ঘুরে নিতে পারি। বেসিক্যালি আমরা জানি যে সুন্দরবন ঘুরতে গেলে 3000 টাকা থেকে প্যাকেজ শুরু হয়, যেটা হচ্ছে যে মানে সবার তো সামর্থ্য থাকে না যে এত টাকা বাজেট দিয়ে মানে সুন্দরবনটা এক্সপ্লোর করার। তো যেটুকু হয় শেয়ারিংয়ে যতটা কম খরচে হয়, তো একদিনের জন্য সেই জন্য চলে আসলাম এই জায়গাতে। চলুন এখানে কিছু খাওয়া দাওয়া করি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তারপর আমরা নদীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তারপর দেখি ওখান থেকে যাওয়ার জন্য কি ফ্যাসিলিটি রয়েছে, কোনো নৌকো টৌকো পাই কিনা, ওখান থেকে কত কী খরচ হয়, সব কিছু বলবো আপনাদের। এখানে খাবার দাবার বলতে ওই হালকা ফুলকা খাবার পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা নিয়েছি ঘুগনি মুড়ি, কিন্তু ঘুগনি মুড়িতে দেখুন কত কিছু দিয়েছে। ঘুগনির সাথে দিয়েছে সরু সরু মানে ঝুড়ি, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এইরকম জায়গা করে মুড়ি দিয়েছে। 20 টাকা করে নিচ্ছে প্লেট। আর এখানে মুড়ি ছাড়া এখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, ডিম টোস্ট পাওয়া যাচ্ছে, তার সাথে আর কি কি পাওয়া যাচ্ছে বললো, কিন্তু সব হচ্ছে হালকা হালকা খাবার আর কি, ভারী খাবার নয়। এখান থেকে কয়েক পা এগোলেই বাম দিকে নজরে আসবে সুন্দরবনের বেশ কিছু সুন্দরী গাছ এবং তাদের নাম, এবং তারই সাথে সুন্দরবন ফরেস্টের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে ছোট্ট ছোট্ট বোর্ডের মধ্যে। সুন্দরবনের মাতলা নদীর সাথে যুক্ত ডান দিকের এই ছোট্ট ম্যানগ্রোভের নদীর পাশেই আছে ফেরিঘাট এবং বেশ কিছু ছোট্ট বড় সুন্দরবন ভ্রমণের জন্য বোটের ব্যবস্থা। এই নদীর তীরে ডান দিকেই আছে কৈখালীর শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং বাম পাশের এই রাস্তার ধারে সুন্দর একখানা স্পট। এখান থেকে দূরের দিকে সুন্দরবন এরিয়ার বেশ কিছু অজানা দ্বীপ এবং জঙ্গলগুলো দেখতে পাওয়া যায়।
আমরা এখন চলে আসছি আশ্রমের পেছন সাইডে কৈখালির জেটি ঘাটে। এই জেটি ঘাট থেকে এখান থেকে নৌকো ছাড়া হয়, মানে নৌকো পাওয়া যায় বিভিন্ন রকম নৌকো, ছোট বড় বিভিন্ন রকম প্রাইস আছে। সব থেকে কম প্রাইস যেটা দেখলাম সেটা হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে রিজার্ভের প্রাইস আর কি, মানে 12 জন, কোনোটায় 14 জন, কোনোটায় 16 জন, এরকম করে যেতে পারবেন। বিভিন্ন রকম প্রাইস আছে, দেখুন এই ঘাটের মধ্যে লেখা রয়েছে, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। মানে কোন বোর্ডের কত প্রাইস, কতজন যেতে পারবেন, প্রত্যেকটা প্রাইসের লিস্ট এখানে দেওয়া রয়েছে। আর তার সাথে এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেখান থেকে খাওয়া দাওয়া করা যায়। আর এখানে চলুন আপনাদেরকে ঘাটটা দেখাই, জেটি ঘাটটা, যেখান থেকে বোটগুলো সব ছাড়া হয়। এখন অলরেডি কিন্তু একটা বোট আসছে, এই যে দেখুন এখানে একটা হচ্ছে নৌকো আসছে। বাম দিকে এটা হচ্ছে মাতলা নদী, আর ডান দিকে এই যে নদীটা, এই নদীর নাম আমার জানা নেই, কিন্তু এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখান থেকে বোটিংয়ের ফ্যাসিলিটি রয়েছে। এই যে একটা নৌকো আসছে, এখান থেকে চাইলে ঝড়খালিতেও যাওয়া যায়, কিংবা এই নদীতেও অনেকক্ষণ হচ্ছে রাইড করতে পারবেন, সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে এখানে। কিন্তু এখানে লোকজনের অভাব। একটু আগে আসলে এখানে অনেক মানুষজন থাকে যারা হচ্ছে শেয়ারিংয়ে যাওয়ার চেষ্টা করে, তো তাদের সাথে কথাবার্তা বলে নিলে খুব কম প্রাইসে 200 টাকা পার হেড হয়তো পড়বে জোর করে, 100 থেকে 200 টাকা যদি বেশি জন যদি হয়, তো আরামে বেশ অনেকক্ষণ ঘুরে নেওয়া যায়। এখানে 1.5 ঘন্টা আলাদা প্যাকেজ, 2 ঘন্টা আলাদা প্যাকেজ, যদি আরও বেশিক্ষণ ঘুরতে চান তার জন্য আলাদা একটা প্যাকেজ রয়েছে। মোটামুটি টাকা বাড়িয়ে দিলেই আপনাদের ঘোরার যে টাইমটা, সেই টাইমটা কিন্তু বেড়ে যাবে। এখান থেকে আমরা ভেবেছিলাম আমরা চলে যাবো ঝড়খালিতে, ওখানে গিয়ে যে বাঘে যে রেস্কিউ সেন্টারটা আছে সেটা দেখবো। এখান থেকে আমরা এখন যদি যাই না, তাহলে আমাদেরকে প্রাইভেটে রিজার্ভ করে যেতে হবে। যেটা দেখলাম সব থেকে ন্যূনতম ভাড়া যেটা, সেটা হচ্ছে 900 টাকা সবার কম। এখানকার স্থানীয় মানুষজন এবং দোকানগুলোর বিক্রেতাদের কাছ থেকে জানলাম শনিবার এবং রবিবার এই জায়গায় প্রচুর মানুষ ঘুরতে আসে। এই দিনগুলো আমরা যদি ঘুরতে আসতাম তাহলে খুব সহজেই একদম কম খরচে এখান থেকে শেয়ারিংয়ে আমরা ঘুরে নিতে পারতাম এই বোটগুলোতে করে। কিন্তু আজকে যেহেতু সপ্তাহের মাঝামাঝি দিন, সেই জন্য নৌকো রিজার্ভ করে ঘুরতে হবে, কিংবা কোনো গ্রুপ আসলে তাদের সাথে কথা বলে একসাথে শেয়ারিংয়ে হয়ে যাবে। কিন্তু তার জন্য বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করতে হতে পারে। তাই এখানে দাঁড়িয়ে না থেকে কাউন্টারে কথাবার্তা বলে চলে গেলাম এই জেটি ঘাটের পাশেই, যেখানে আমরা অটো থেকে নামলাম, ওখানেই বাম পাশে শ্রীরামকৃষ্ণ আশ্রমের ভেতরে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কৈখালি আশ্রম। এখানে রয়েছে রামকৃষ্ণদেবের ছোট্ট একটা মন্দির। এখানে মন্দিরে ক্যামেরাও নিয়ে যাওয়া যায়, সব কিছু নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি দেখালাম না একটু প্রাইভেসির কারণে। আমার মনে হয় এই জিনিসগুলো কোথাও না কোথাও না দেখানোই সব থেকে ভালো। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মানে শান্ত নিরিবিলি। আপনারা যদি চান যে সুন্দরবনের মতো জায়গাতে ঘুরতে এসে এই কৈখালিতে আশ্রমে থাকবেন, তাহলে বলবো এর থেকে ভালো জায়গা কিন্তু আর হয় না। এখানে থাকার জন্য পাশে এখানে রয়েছে অতিথি নিবাস, মানে যেখানে পর্যটক নিবাস লেখা রয়েছে, মানে ডান দিকে রয়েছে আশ্রম এবং বাম দিকে নদী তটের দিকে ওখানে রয়েছে থাকার জন্য অপশন। ইদানিং অনেককেই দেখলাম যেখানে সামনে এখানে স্টে করছে, ভেতরে এখানে রুমের মধ্যে আসে দেখলাম বসে আছে অনেকে। আর জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো আমার। এখানে পাশে রয়েছে এখানে খড়ের কুটির, তার সাথে এখানে দেখুন এইরকম একটা বড় সুন্দর একটা বাগান রয়েছে। এখানে লেখা রয়েছে দেখুন রবার। এই হচ্ছে গাছ, পাতাগুলো কিছুটা এই ধরনের দেখতে সুন্দর, এইরকম গোল গোল লম্বা লম্বা পাতা। আর এই পাতাগুলো না অনেকটা মোটা হয়। এখানে চারিদিকে দেখছেন এখানে প্রচুর না কাক পাখি, এদিকে এগুলো হচ্ছে ম্যানগ্রোভের গাছ, মানে সুন্দরবনে ওই যে ম্যানগ্রোভ গাছ আছে না, শ্বাসমূল দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এখানে অনেক রকম প্রজাতির গাছ আছে, সব গাছের নাম জানি না। একটা গাছ দেখলাম এখানে কেওড়া গাছ রয়েছে, আর এখানে সুন্দরী গাছ এখানে নেই, এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে সেই নদী যেটা হচ্ছে আমরা ক্যানিং ব্রিজ পার করার সময় আমরা দেখে থাকি। এইটা হচ্ছে সেই মাতলা নদীটা, এতটাই চওড়া এই জায়গাতে দেখছেন, ওই পাড়টা দিশা করে পাওয়া যাচ্ছে না। খালি চোখে দেখতে পাচ্ছি ওইদিকে ঝড়খালির যে পুরো যে দ্বীপটা যা আছে, কিন্তু এমনিতে মোবাইলের ক্যামেরায় কিংবা এমনি যে ক্যামেরাতে কিন্তু আসবে না। এখানে খাওয়ার জন্য বেশ কিছু এরকম না ছোটো ছোটো দোকান আছে, যেখানে চাউমিন এগুলো সব পাওয়া যাচ্ছে। আর এখানে নদীর পাড় বরাবর একটা রাস্তা চলে গেছে একদম বাম দিকে। এই দিকে যদি যাওয়া যায়, এই দিকটা হচ্ছে যে ক্যানিং সাইড, মানে বাম দিকে চলে গেছে ক্যানিং, আর ডান দিকে এটা হচ্ছে ঝড়খালি, আর এই দিকে চলে গেছে আমাদের বে অফ বেঙ্গল। এখানে আপনারা যখন সুন্দরবনে যখন ঘুরতে আসেন, তখন দেখবেন যে এই যে ঝড়খালি কিংবা এই যে জায়গাটা আমরা আসছি এখন, এই কৈখালি, এইসব জায়গাগুলো কিন্তু ঘোরানো হয়, কিন্তু সেগুলো টোটালি জলপথে লঞ্চে করে। কিন্তু আপনারা যদি এরকম পায়ে হেঁটে ঘুরতে চান এইসব জায়গাগুলো, এবং যদি কম বাজেটের শেয়ারিংয়ে যদি আসতে চান, এটা হচ্ছে সবথেকে ভালো অপশান। আর এখনের সময় দেখছেন আকাশ কিন্তু মেঘলা তো শুরু করেছে, এখনের সময়টা এত সুন্দর লাগছে না, মানে দুর্দান্ত লেভেলের ওয়েদার আর কি। এখন এখানে বেশ কিছু এরকম দোকানপাট এখানে আসে দেখতে পাবেন। এখানে আসলে এখানে খাওয়া দাওয়া করা যায়, তার সাথে ঘোরা যায়। আর বাম দিকের এই যে রাস্তাটা আছে না, এই দিকটা কিন্তু খুবই সুন্দর। এইদিকে দেখতে পাচ্ছেন দূরের দিকে রয়েছে ম্যানগ্রোভের কিছু গাছ, আর এইদিকে দূরের দিকে দেখুন হালকা করে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, যদি আপনাদের দেখাতে পারি ঝড়খালিটা। এই যে দূরে দেখতে পাচ্ছেন হালকা করে একটা আস্তরণ, এই যে এই দিকটা, এইটা হচ্ছে ঝড়খালি। সুন্দরবনের উদ্ভিদের প্রজাতি যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে কৈখালিতে। কেন বলছি, জায়গাটা দেখুন। আমরা এখন ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, কিন্তু এখানে বাঘ নেই,
বাঘ রয়েছে নদীর ওই পাড়টাতে মানে ঝড়খালিতে, আর তার সাথে বাকি যে দ্বীপগুলো আছে যেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে মানুষকে যেতে দেওয়া হয় না কোনো গাইড ছাড়া, তো সেই সব জায়গাতে বাঘ দেখতে পাওয়া যায়। কিন্তু যদি ম্যানগ্রোভের আসল মজা যদি নিতে চান, যদি ম্যানগ্রোভের সাথে ভালোভাবে পরিচয় করতে চান, তাহলে চলে আসুন এই কৈখালিতে। এখানে পায়ে হেঁটে দেখবেন এরকম ম্যানগ্রোভের জঙ্গল আছে একদম নদীর তীর বরাবর, যেমনটা আমরা সুন্দরবনে ঘুরতে আসলে আমরা লঞ্চে বসে দেখি। তো সেই জঙ্গলের ফিলটা কিন্তু আপনারা এখানে নিতে পারবেন, মানে একদম ম্যানগ্রোভের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ঘুরতে পারবেন। মানে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। আর এখন যেহেতু ভাটার সময়, ভাটার জন্য এখানে দেখুন নদীর জল কিন্তু অনেক নিচে নেমে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, যখন জোয়ার হয় তখন জলটা কিন্তু চলে আসে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন ভেজা রয়েছে। আর সুন্দরবনের যে ছোটো ছোটো যে লঞ্চগুলো, তারপর যে বোটগুলো হয় না, সেই বোটগুলো দেখুন এই জায়গা দিয়ে ক্রস করছে এখন। এই জায়গাটা দেখুন কত সুন্দর, এখানে বেশ কিছু ঘাস রয়েছে, আর এখানে সামনে না একটা বোট কাদার মধ্যে আটকে গেছে। আর এইদিকে কত পাখি দেখুন, মানে রাশি রাশি সুন্দরবনের পাখি এই দিকটাতে বিচরণ করছে। আর এই দিকটা রয়েছে টোটালি হচ্ছে ম্যানগ্রোভ, দূরের দিকটাতে হালকা করে জুম নিচ্ছি কিন্তু দেখা যাবে না পরিষ্কার। এই দেখতে পাচ্ছেন কত পাখি রয়েছে এইদিকে। এখানে এসে আপনারা যদি থাকতে চান, এই যে আবাস আছে না এখানে, কৈখালি পর্যটক আবাস, এখানে বুকিংয়ের কি প্রসেস, কিভাবে এখানে থাকতে পারবেন, চলুন এখানে যে ম্যানেজার আছে রিসেপশনে তার কাছ থেকে একটু জেনে নিই। হ্যাঁ, নমস্কার। বলছি এখানে কেউ যদি এসে থাকতে চায় তো তার জন্য কিভাবে বুকিং করবে? আমাদের এখানে থাকতে গেলে সাধারণত বুকিং করতে হয়, 1 মাস আগে থেকে বুকিং হয়। 11টা থেকে 3টের মধ্যে বুকিংটা হয়। পেন্সিল বুকিং হয়, ফোন করলে পরে ওই মোরাজ বুকিং নিয়ে নেন। মোবাইল নম্বর 9933064466, এই নম্বরে ফোন করলে পরে মোরাজ লিখে নেবেন। যেদিনকার আসবেন সেই দিনকার প্রথমে নিমপিটে দেখা করতে হয়। আচ্ছা, সপরিবারে নিমপিটে দেখা করতে হয়। নিমপিটে দেখা করার পর তারপরে ওখান থেকে ওখানে দুপুরে প্রসাদ পাইয়ে দেন, বা ওখানে ধারপাশে সারদা আশ্রম, কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিবেকানন্দ ইনস্টিটিউট, বায়োটেকনোলজি, ওই সমস্ত ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে ওখানে। দেখার পর 12:30 প্রসাদ পাওয়ার পর তারপরে এখানে আস্তে আস্তে 2:30 বেজে যায়। 2:30টার পরে আমাদের ঘর দিয়ে দেওয়া হয়। ঘর দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমার 4টার সময় চা বিস্কুট দেওয়া হয়, 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, মুড়ি তেল ভাজা দেওয়া হয়। 8:30টার মধ্যে খাওয়া শুরু হয়ে যায়। রাতে সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, চিকেন থাকে। চিকেন অনেকে আবার চিকেন খান না, ডিম, এবার চিকেন ডিম 2 না যারা খান সেখানে ভেজ করে দেওয়া হয়। আর তাছাড়া এবার অনেকে আছেন রুটি খেতে চান, রুটি খেতে চাইলে সেই রুটি করে দেওয়া হয়। পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয়, 8টার সময় টিফিন দেওয়া হয়। টিফিন খেয়ে যারা লঞ্চে ঘুরতে যান একসাথে শেয়ার করে, তার মাথা পিছু একটা হিসাব হয়ে যায় যে কত করে টাকা পড়বে না পড়বে, শেয়ার করে লঞ্চে করে ঝড়খালি থেকে ঘুরে আসতে পারেন। ঝড়খালি থেকে ঘুরে এসে 12টা পৌনে 12টার মধ্যে ঢুকে পড়েন, 2.5 ঘন্টার ট্রিপ ওটা। ওখান থেকে এসেই লাঞ্চ করেই বেরিয়ে পড়ে, 1টার সময় ডিপার্চার হয়। আর এখান থেকে ঝড়খালি ছাড়া অন্য কোনো জায়গাতে কি যাওয়ার ঝড়খালি ছাড়া যারা দূরে প্রোগ্রাম করেন, বনি ক্যাম্প, শচীনগর, সারাদিনের প্রোগ্রাম ব্যাপার, ওই ব্যবস্থা কি এখান থেকে হয় না ওখানে বললে করে দেওয়া হয়? বললে করে দেওয়া হয়, নিজেদের গ্রুপ নিয়ে আসলে হয়। সবার সময় শেয়ার করে যাবো বললে এখান থেকে সেটা হয় না। কাছাকাছি ট্রিপটা এখান থেকে হয়ে যায়। যখন দূরে যাওয়ার পরিকল্পনা থাকবে নিজেদের মধ্যে, একটা বড় গ্রুপ করে নিয়ে আসলে সেটাই ভালো সবচেয়ে। এবার ছোটো বোট 10 জনের বোট আছে, 18 জনের বোট আছে, 25 জনের বোট আছে, 32 জনের বোট আছে, 42 জনের বোট আছে। যেমন বোট নেবেন সেই হিসাবে চার্জ হয়। আচ্ছা, কেউ যদি এখানে যদি চলে আসে ডাইরেক্ট, তাহলে কি এখান থেকে কোনো বুকিংয়ের কোনো ব্যবস্থা আছে মানে এখানে থাকার জন্য? ডাইরেক্ট আসলে কোনো রকম কোনো নিমপিটে যেতে হবে? ঘর পাবেন না, বা আমরা জানতেও পারি না। আচ্ছা, যে বুকিংয়ের ব্যাপারে ডাইরেক্ট অনেকে আসতে চান, কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে ওনাদের বুকিং আছে কিনা, বা যদি ঘর খালি থাকে তাও আমরা দিও না। মানে পুরো বুকিংয়ের যে প্রসেসটা ওটা নিমপিট থেকে, ওখান থেকে নিমপিট থেকে মরের সঙ্গে কথা বলে তারপর আসতে হবে। চলুন এখনের সময় এখানে কিছু রুম খালি আছে, একটা দুটো আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা দাদা, এখানে কি নন এসি রুম না এসির মধ্যে দেওয়া হয়? আমাদের উপরে 10টা নিচে 10টা সবই হচ্ছে নন এসি। আর তাছাড়া আশ্রমের ভিতরে আরও 8টি ঘর আছে, 4টি রুম হচ্ছে 4টি বেডের, আর 4টি রুম আছে 3টি বেডের। চলুন আপনাদের এই 104 নম্বর যে রুমটা আছে এই রুমটাই দেখাই একটু। এই হচ্ছে রুমের ভেতরটা। এখানে এরকম সিঙ্গেল বেড দেখতে পাবেন। এখানে একজন এবং এখানে একজন, মানে দুজন করে থাকতে পারবেন এই রুমটাতে। আর রুমের ভেতরের কন্ডিশনটা কিছুটা এইরকম, যেহেতু নন এসি রুম, ওপরে পাখার ব্যবস্থা আছে, তাছাড়া এখানে লাইটের ব্যবস্থা আছে। আর এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, পাশে এখানে ওয়ার্ড্রোব আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা আয়না, আর এখানে একটা টেবিল, তার সাথে এখানে চেয়ার পেয়ে যাবেন। বাথরুমে কিন্তু এখানে রয়েছে এরকম কোমোডের ফ্যাসিলিটি। রুমের বাইরে এইদিকে রয়েছে সুন্দর একখানা ছোট্ট ব্যালকনি, মানে সামনে হচ্ছে ম্যানগ্রোভের গাছগুলো, তার সাথে এইদিকে হচ্ছে যে মাতলা নদী, আর এই হচ্ছে রুম। এবং এইদিকে যদি রুম থেকে বেরোনো হয়, এইদিকে দেখতে পাবেন গ্রাম্য এরকম সুন্দর প্রকৃতি। আর যেটা বললেন দাদা, এখানে আসতে হলে কিন্তু অনেক দিন আগে থেকে বুকিং করে রাখতে হয়। আর ভুল করে যদি এই জায়গাতে চলে আসেন, এখান থেকে কিন্তু বুকিং পাওয়া যায় না। আপনাদেরকে ওই যে দেখিয়েছিলাম, ওই যে নিমপিট থেকেই কিন্তু বুকিং করে আসতে হবে এখানে। এখন ঘড়ি কাটাতে বাজলো দুপুর 2:18। অনেক চেষ্টা করলাম
খুঁজছিলাম এখানে যদি কোনো গ্রুপ আসে কিংবা কেউ যদি আসে এখানে শেয়ারিংয়ে যদি হয়ে যায় আমাদের ঘোরাটা, কিন্তু আজকে যেহেতু শুক্রবার সেই জন্য হলো না। এখানে শনিবার কিংবা রবিবার এই দুদিন আসলে এই দুদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং শেয়ারিংয়ে অনেক কম খরচে এখান থেকে ঘোরা যায়। তো আপনাদেরকে এটাই হচ্ছে সাজেস্ট রইলো, আপনারা যখন এখানে ঘুরতে আসবেন শনিবার কিংবা রবিবার দেখে আসবেন, মানে ছুটির দিন দেখে, তাহলে দেখবেন এখানে অজস্র মানুষ এখানে ঘুরতে আসে এবং ভিড় করে এখানে। তো ওই দিন অন্যান্য গ্রুপের সঙ্গে আপনারা কথাবার্তা বলে বেরিয়ে পড়তে পারেন এখান থেকে একদম ঝড়খালির উদ্দেশ্যে। তাছাড়াও এখানে বেশ কিছু বোট রাইডিং হয়, এখানে অনেকক্ষণ করে জলে ঘোরানো হয়, কিছু হচ্ছে জায়গাতে নিয়ে যায় এখানে যেগুলো বললো, এগুলোর জন্য সব এখান থেকে রিজার্ভে করা হয়, কোনো রকম শেয়ারিংয়ে হয় না। কিন্তু যদি কোনো গ্রুপ আসে সঙ্গে সব থেকে ভালো। আর তাছাড়া যদি নিজেরা যদি আসেন বেশি পরিমাণে, মানে হয়তো 5 জন 6 জন 7 জন হয়তো আসলেন, সেক্ষেত্রে ভালো টোটাল বোট নিয়ে নিলে একদম খুব কম প্রাইসে জায়গাটা ঘুরে এনজয় করে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। মোটামুটি সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত এখান থেকে ফিরে যাওয়ার জন্য অটো পাওয়া যায়। আর কৈখালিতে ঘুরতে এসে এখান থেকে যদি সুন্দরবনের মধু নিয়ে যেতে চান, এখানে দেখবেন মধু পাওয়া যাচ্ছে। মধুর দাম কত এখানে? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। এগুলো সব কি খাঁটি মধু? এইটা হচ্ছে সরকারি মধু। তো এই মধুগুলো আমি জানি না, সেই জন্য আমি বলতে পারছি না যে মধুগুলো খাঁটি, কিন্তু যাদের অভিজ্ঞতা আছে এখান থেকে অবশ্যই দেখে কিনে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে ফিরে যাওয়ার আগে দেখবেন আশ্রমের গেটের একদম পাশে এখানে রয়েছে ফুচকার দোকান, যেখানে জল ফুচকা, দই ফুচকা ইত্যাদি পাওয়া যায়। ফুচকা কত করে নিচ্ছ এখানে? এখানে দই ফুচকা 5টা 20 আর হচ্ছে জল ফুচকা 6টা 10 আচ্ছা, আর টক ফুচকা 4টা 10। এই হচ্ছে এখানে ফুচকার প্রাইস। যেহেতু একদিনের ভ্রমণে এসেছিলাম, কাজেই বাড়ি ফিরতে হবে, কিচ্ছু করার নেই। আর এখান থেকে ফিরে যাওয়ার আগে আজকে আমাদের টোটাল কত খরচ হয়েছে কলকাতা থেকে সেটা চলুন আপনাদের বলি। আমাদের কলকাতা থেকে একদম ট্রেন ভাড়া নিয়ে মানে 15 টাকা 40, 25, 50, মানে খাওয়া দাওয়া এখানে যে আমরা করলাম সব কিছু A to Z নিয়ে আমাদের খরচ হয়েছে মাত্র 145 টাকা। মানে 145 টাকায় আমরা কৈখালিতে পৌঁছে গেলাম। আজকে আমরা দুর্ভাগ্যবশত রাইড করতে পারলাম না। তো যাই হোক, যাওয়ার সময়ও সেম খরচ হবে 145 টাকা। মানে কলকাতা থেকে মাত্র 290 টাকায় কৈখালি পৌঁছানো এবং ফিরে যাওয়া, এইটা হচ্ছে যে আজকের টোটাল খরচ। তাহলে এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলবো, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসার প্ল্যান করেন তাহলে বলবো এরকম ব্রেক জার্নি করে আসার দরকার নেই। আর যদিও আসেন, ফিরে যাওয়ার সময় এখান থেকে চাইলে 500 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়ে একদম পৌঁছে যেতে পারেন জয়নগর স্টেশনে, কিংবা যদি নিমপিট পর্যন্ত যেতে চান তাহলে 400 টাকা খরচ করে একদম চলে যেতে পারেন ওই জায়গাতে। এইভাবে জার্নি করলে শরীরের কষ্টটা অনেকটাই কম হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখন টাটা, বাই বাই।